সুপ্রিয় দর্শক, বসুন্ধরা সিমেন্টের সৌজন্যে নিউজ 24 এর বিশেষ আলোচনা জনতন্ত্র গণতন্ত্র আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। আজ আমরা কথা বলবো 57 ধারা থাকছে, 57 ধারা থাকছে না। প্রিয় দর্শক, এই বিষয়ে কথা বলবার জন্য তিনজন বিজ্ঞ আলোচক আমাদের আমন্ত্রণে স্টুডিওতে যোগ দিয়েছেন। আসুন প্রথমে তাদের সঙ্গে পরিচিত হই। আমার ডান দিকে আছেন ইকবাল সোবহান চৌধুরী, প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা। আপনাকে স্বাগত। আমার বাঁ দিকে আছেন মিস্টার আমানুল্লাহ কবির, জ্যেষ্ঠ সম্পাদক bdnews24.com। আপনাকে স্বাগত। আছেন মিস্টার রিয়াজউদ্দিন আহমেদ, সম্পাদক নিউজ টুডে। ওয়েলকাম। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আপনিও যোগ দিতে পারেন, প্রশ্ন করতে পারেন, তর্ক তুলতে পারেন। আমরা আলোচনায় যাব। প্রথমে ইকবাল সোবহান চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা দেখেছি যে আইনমন্ত্রী অনেকদিন থেকে বলছেন যে আইসিটি আইনের বিতর্কিত 57 ধারা থাকছে না, কিন্তু প্রস্তাবিত যে ডিজিটাল নিরাপত্তা আইন করা হচ্ছে সেইখানে 19 ধারায় আবার ভিন্ন রূপে সেটা থাকছে বলেই রিপোর্টে পাওয়া গেছে। 57 ধারায় মামলা দায়েরের সংখ্যা বাড়ছে এবং এই আইনে 2017-এর প্রথম 6 মাসেই 20টিরও বেশি মামলা হয়েছে এবং অনেক সাংবাদিক কিন্তু গ্রেপ্তার হয়েছে। অ্যান্ড ডিজিটাল নিরাপত্তা আইন 19 ধারায় 57-র ছাপ থাকছে, তবে শাস্তি কমানো হয়েছে। এই বিষয়টা নিয়ে যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে। আপনি বলছিলেন আপনার প্রারম্ভিক বক্তব্যে যে 57 ধারা থাকছে না, 57 ধারা থাকছে। এই ব্যাপারে আমাদের নির্মলদার একটা বক্তব্য আমার মনে হচ্ছে, আমাদের প্রয়াত সাংবাদিক নির্মলদা। তিনি একবার লিখেছিলেন হরতাল হয়েছে, হরতাল হয়নি। তো সে কথাটি আমার আজকে মনে হলো। এখন প্রশ্ন হলো যে 57 ধারা থাকছে না, সেটা যদি আইনমন্ত্রীর ভাষাকে যদি বা বক্তব্যকে ঘোষণাকে যদি আমরা ধরি, তাহলে তিনি বলেছেন থাকছে না। এবং গতকালও তিনি বলেছেন তাকে বিশ্বাস করার জন্য। তিনি যে কালকে আন্তঃমন্ত্রণালয়ের যে মিটিং হয়েছে, মিটিংয়ের পরে সাংবাদিকদের সাথে বক্তব্যে তিনি এই কথাটি বলেছেন। আর যে রিপোর্টটি আবার নতুন করে যে সাইবার ডিজিটাল নিরাপত্তা আইন যেটি করা হচ্ছে সেটা দেখা গেছে, তো সেটা হলো খসড়া, সেটা এখনো কিন্তু আইনে আসেনি। খসড়া 19-এ দেখা যাচ্ছে যে ওই রকম একটা ধারা রয়ে গেছে। হ্যাঁ, সেটা খসড়াতে বলা হচ্ছে, কিন্তু এটা এখনো আইন হয়নি। তো সেই জন্য আমি আবার বলতে চাই যে সেটা আছে কিনা বা থাকবে কিনা সেটা কিন্তু এখনো আমরা অনুমান করতে পারি, কিন্তু এটা সরাসরি আমরা বলতে পারবো না, কারণ যেহেতু সেটি খসড়া, সেটা এখনো আইনে আসেনি। তবে স্বাভাবিকভাবে যে খসড়াতে যদি থাকে, সেখানে উদ্বেগ প্রকাশ করার বা সেটা নিয়ে আলোচনা করার সুযোগ আছে। 57 ধারাটি সম্পর্কে যেটি আমাদের সাংবাদিক সমাজের পক্ষ থেকে কিন্তু প্রথম থেকেই কিন্তু একটি বক্তব্য সুস্পষ্ট ছিল যে এটি যে ক্ষমতাটি এই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বা তাদের হাতে দেওয়া হয়েছে, তার ফলে এটি অপব্যবহার হওয়ার সুযোগ কিন্তু যথেষ্ট আছে। এবং সেটা পরবর্তীকালে যখন দেখা গেল বেশ কয়েকটি মামলাতে সেটা দেখা গিয়েছে যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে কিন্তু এই ধরনের অপব্যবহারের একটা সুযোগ কিন্তু থেকেই গিয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আজকের যিনি প্রধানমন্ত্রী, আমাদের 500 এবং 501 ধারা যেটি মানহানির মামলা ছিল, দণ্ডবিধি ছিল, সেখানে দীর্ঘদিন আমরা দেখেছি যে সেখানে মামলা করার সাথে সাথে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হতো। এমনকি আমাদের সর্বজন শ্রদ্ধেয় আমাদের পথিকৃৎ সাংবাদিক, অগ্রজ সাংবাদিক জহুর হোসেন চৌধুরী সাহেবকে সেই মামলায় কোমরে দড়ি দিয়ে বেঁধে নিয়ে গিয়েছিল এবং কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল। তারপর থেকে কিন্তু আমাদের সাংবাদিক সমাজ এই দণ্ডবিধির বিরুদ্ধে আমরা আমাদের আন্দোলন সংগ্রাম করেছি এবং সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু এই আমাদের দাবির পরিপ্রেক্ষিতে এই দণ্ডবিধির যে গ্রেপ্তার করার যে বিধানটি সাথে সাথেই ছিল সেটি রহিত করে দিয়ে বলেছিলেন যে সমন করতে হবে। এখন মানহানির মামলা হচ্ছে, কিন্তু গ্রেপ্তার সঙ্গে সঙ্গে হবে না, সমন জারি হবে। সমন জারি হলে পরে আমি যদি হাজির না হই, তাহলে অবশ্যই আমার বিরুদ্ধে তখন আদালত অবমাননার জন্য আমাকে গ্রেপ্তার করা হতে পারে। কিন্তু যার ফলে দীর্ঘদিন থেকে আমাদের মধ্যে যে একটা ভীতি কাজ করত, অর্থাৎ মানহানির মামলা হবে, গ্রেপ্তার হবে, সাংবাদিকদের যে একটা উৎকণ্ঠা ছিল সেটা কিন্তু প্রশমিত হয়েছে। কিন্তু এই 57 ধারাটি কিন্তু এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কারণের জন্যে
এই দণ্ডবিধির যে বিধানটি, গ্রেপ্তার করার বিধানটি রহিত করেছিলেন, এই ৫৭ ধারা কিন্তু সেটার সাথে সাংঘর্ষিক। মানে এইটা ছিল আসলে জামিন অযোগ্য ছিল এবং আমলযোগ্য ছিল। হ্যাঁ, এবং এর ফলে যেটা হচ্ছে কিছুটা যে স্পিরিট নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সাংবাদিকদেরকে এই ভীতিপ্রদ অবস্থান থেকে মুক্ত করার জন্য দণ্ডবিধিটাকে রহিত করেছিলেন, সেটা কিন্তু ৫৭ ধারা আমি মনে করি যেটা নেগেটিভ। এবং আজকে এটাই উপলব্ধি করার পরে হয়তো আমাদের আইনমন্ত্রী তিনি বলেছেন, ঘোষণা দিয়েছেন যে এটি বাতিল করা হবে। এবং আমরা এখনো মনে করি এবং সাংবাদিক সমাজের পক্ষ থেকে আমরা এখনো চাই যে কোনো ভীতিপ্রদ আইন, মুক্ত সাংবাদিকতা, সাহসী সাংবাদিকতা বা দায়িত্বশীল সাংবাদিকতার পথে কিন্তু এক ধরনের বাধা সৃষ্টি করে। আমানুল্লাহ কবির, আপনি কিভাবে দেখছেন? আমি দেখছি যে আমাদের দেশে সব সরকারি, আমি পার্টিকুলার কোনো সরকারের কথা বলবো না, সব সরকারই আপনার এই যে ৫৭ ধারা তো এটা এবার হয় নাই, এই আমলে হয় নাই, আগের আমলে হয়েছে, বিএনপির আমলে হয়েছিল, আপনার এই আইনটিই হয়েছিল, আইসিটি অ্যাক্ট। যাই হোক, সব সরকারই তাদের একটা প্রবণতা হচ্ছে যে মিডিয়া এবং মিডিয়া ম্যান বা সাংবাদিকদের শাসন করা। এই শাসন করার একটা প্রবণতা কিন্তু আমরা সবসময় লক্ষ্য করে আসছি। এই শাসন করা, আপনার যাদের শাসন করা দরকার তাদের শাসন না করে সাংবাদিকদের শাসন করা। কাদেরকে শাসন করা উচিত? শাসন করা উচিত তো নিজের পার্টির লোকজনকেই শাসন করা উচিত। কি করছে পার্টির লোক? পার্টির লোকজন তো মানে কি না করছে, যেমন দুর্নীতির থেকে শুরু করে খুন খারাপি, মারামারি, কাটাকাটি, মানে চুরি ডাকাতি সবই করছে, তাই না? তাদেরকে শাসন করা দরকার আগে, কিন্তু তাদের শাসন না করে করা হচ্ছে সাংবাদিকদের শাসন। সাংবাদিকদের দায়িত্বশীলতা শেখানোর চেষ্টা করা হচ্ছে। সাংবাদিকদের জন্য কিন্তু কোনো আইন যখন ছিল না, পাকিস্তান আমলেও ওই ধরনের ছিল যখন, তখনকে কিন্তু আন্দোলন হয়েছে। এটা রিয়াজ ভাইয়ের আন্দোলন করেছেন তখন, ওই সময় আন্দোলন করে মানে সমস্ত এডিটর্স কাউন্সিলের যে একটা আইন করেছিল, ওইটা কি আইনটা ছিল, এডিটর্স কাউন্সিল যার বিরুদ্ধে মানে স্ট্যান্ড নিয়েছিল এবং সমস্ত সংবাদপত্র বন্ধ করে দেওয়ার জন্য করেছিল। ওটা তো আইয়ুব খানের প্রিন্টিং প্রেস, এটার আগে মোহাম্মদ আলীর সময়, চৌধুরী মোহাম্মদ আলী যখন ছিল, বগুড়ার মোহাম্মদ আলী যখন প্রাইম মিনিস্টার ছিল। যাই হোক, মানে তখন একটা জিনিস ছিল যে সাংবাদিকরা, মানে তখন ইস্ট এবং ওয়েস্ট দুই অংশের সাংবাদিকরা ইউনাইটেড ছিল, যে কারণে কিন্তু অনেক আইন তারা করতে চেয়েছে, অনেক আইন করতে গিয়েও কিন্তু করতে পারে না। এখন যেটা হয়েছে যেটা ইকবাল সোহান চৌধুরী সাহেব বললেন, ইকবাল সোহান চৌধুরীও মানে একই সঙ্গে আমরা একই ইউনিয়নে কিন্তু থেকে রিয়াজ ভাইয়ের নেতৃত্বে, বা অনেক সময় জাহিদ ভাই ছিলেন, হুমায়ুন ভাই ছিলেন, নির্মল দা ছিলেন, তাই না, তাদের নেতৃত্বে। তারপরে আমরা কিন্তু আন্দোলন করেছি, বিভিন্ন সময় আন্দোলন করেছি ইউনাইটেড ইউনিয়ন থেকে। এখন এত বিভক্তি কেন আসে? হ্যাঁ, এখানে হচ্ছে কি প্রাপ্তি যুগের একটা ব্যাপার আছে, রুটি হালুয়ার জন্য। হ্যাঁ, প্রাপ্তি যুগের একটা ব্যাপার আছে। এটা একটা সম্পূর্ণভাবে যে বিভক্তিটা সম্পূর্ণ রাজনৈতিকভাবে, কোনো আদর্শিক বিভক্তি, আদর্শিক বিভক্তি। জি, আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, আমরা আসবো আপনার কাছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক মফিজুর রহমান। অধ্যাপক মফিজুর রহমান, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, জি, আমরা জানি যে গতকাল 9 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক নাজমুল হোসেনের বিরুদ্ধে 57 ধারায় মামলা প্রত্যাহার এবং এই ধারা বাতিলের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। মূলত আপনাদের প্রিন্সিপাল আর্গুমেন্টটা কি ছিল, কেন এটাকে বাতিল করতে হবে? বিষয়টা হচ্ছে যে দেখুন, যে 57 ধারায় যে সমস্ত বিষয়গুলো আছে, যে এই বিষয়গুলো অস্পষ্ট অনেকটা, এবং এগুলো খুবই সাবজেক্টিভ বিষয়, সেগুলো ব্যাখ্যা বিশ্লেষণের অবকাশ রাখে। তো সেই হিসাবে ওই ধারাগুলোকে প্রয়োগ করতে গেলে দেখা যায় প্রায়শই সেগুলো হয়রানিমূলক হয়ে ওঠে। যেমন আপনি যখন এখানে, হ্যালো, শুনতে পাচ্ছি, হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ, দেখবেন যে এখানে অশ্লীলতার বিষয়ে বলা আছে, মানহানির কথা বলা আছে, আইন শৃঙ্খলা অবনতির কথা বলা আছে, আপনার রাষ্ট্র ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ণের কথা বলা আছে। এই সমস্ত বিষয়গুলো এত বেশি
ব্যাখ্যা বিশ্লেষণের দাবি রাখে, যে সেই জন্য এই বিষয়গুলো নিয়ে আসলে প্রয়োগ করা খুব কঠিন, এবং সে কারণে আজকাল এগুলোর মিসইন্টারপ্রিটেশন এবং বহু ধরনের ব্যাখ্যা বিশ্লেষণের অবকাশ রাখে বলেই আজকালের প্রয়োগ নিয়ে জটিলতা দেখা দিয়েছে। তো আমরা যেটা দেখেছি যে বিভিন্ন সময়ে বেশ কিছু সাংবাদিক বিভিন্ন সময় ৫৭ ধারার আওতায় গ্রেপ্তার হয়েছে, আপনার মামলা হয়েছে, কেউ কেউ গ্রেপ্তারও হয়েছিলেন। তো সেই জন্যই, এবং এটা মৌলিক অধিকার যেটা আমাদের সংবিধানে যেটা স্বীকৃত আমাদের নাগরিকদের জন্য, সাংবাদিকদের জন্য, তার সাথে সাংবাদিকও বটে। তো সেই জন্যই সম্প্রতি যখন নাজমুল হাসান আপনার যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তার যে মামলা হলো, সেই উপলক্ষে আমরা সম্পূর্ণভাবে আসলে ৫৭ ধারার বিপক্ষে এই অবস্থান ছিল। সেখানে ছাত্র শিক্ষার্থী তারা উপস্থিত হয়েছিল। তাদের বিষয়টি হচ্ছে যে শুধু মামলাগুলো প্রত্যাহার নয়, যে আসলে ৫৭ ধারাটাই যেন না থাকে সেই ধরনের বিষয়। আরেকটা হলো যে বিভিন্ন সময় কিন্তু গণমাধ্যম ব্যক্তিত্ব, মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছেন, বিভিন্ন আইন প্রয়োগকারী যারা আছেন, আইন প্রণয়নের সাথে যারা যুক্ত আছেন, সবাই কিন্তু বলছেন যে এটা থাকবে না, এটাকে বাদ দেওয়া হচ্ছে বিভিন্ন সময়ে। আইনমন্ত্রী অনেকবার বলেছেন, কিন্তু সেটা কেন যাচ্ছে না, কেন বাদ হচ্ছে না, কেন সময় নেওয়া হচ্ছে, এই বিষয়গুলো আসলে সামনে আসছে। যত দ্রুত সম্ভব এটাকে আসলে বাদ দিয়ে এক ধরনের আমাদের গণতান্ত্রিক পরিসর, মানুষের কথা বলার এবং তাদের মুক্তভাবে লেখার যে পরিসর, সেটা বিস্তৃত হবে বলেই দাবি। আপনাকে অনেক ধন্যবাদ এই গণতন্ত্রে যোগ দেওয়ার জন্য এবং মূল্যবান মতামত দেওয়ার জন্য। কথা বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক মফিজুর রহমান। আমরা বলছিলাম সাংবাদিক সমাজের বিভক্তির সুযোগে কি এত সাংবাদিক গ্রেপ্তার হচ্ছে, হয়রানি হচ্ছে কিনা। দেখেন আপনি এমন যেমন আপনি ধরেন এরশাদের আমলে কি হয়েছে, এরশাদের আমলে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটেছে, আমাদেরকে নানানভাবে ডিকটেট করা হতো, নিউজ টিউজ করা হতো, কিন্তু আমরা ইউনাইটেড ছিলাম বলে শেষ পর্যন্ত কিন্তু এরশাদের পতন হয়েছিল কি কারণে? এরশাদের পতন হয়েছিল গণতন্ত্র এবং সংবাদপত্রের স্বাধীনতার কারণে, এবং আমরা সাংবাদিকরা কিন্তু অনির্দিষ্টকালের জন্য সংবাদপত্র বন্ধ করে দিয়েছিলাম এরশাদ যখন মানে এই জরুরি আইন জরুরি অবস্থা জারি করে, আমরা আর সেন্সরশিপ এগুলো করে। সেখানে এরশাদের মতো একটা স্বৈরাচারকে আমরা সরাতে পেরেছি, তাই না? এবং আমাদের একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমাদের এই যে সংবাদপত্রের স্বাধীনতা, এই সংবাদপত্রের স্বাধীনতা কিন্তু কোনো সরকার আমাদেরকে দেয় নাই। তারা ক্ষমতায় যাওয়ার লড়াই করেছে বা নির্বাচনের জন্য লড়াই করেছে, কিন্তু সংবাদপত্রের স্বাধীনতার কিন্তু কোনো সরকার দেয়নি। আমরা কিন্তু এটা আপনার সংগ্রাম করে নিয়ে এসেছি। স্বৈরাচারের সময় সাংবাদিকরা এক থাকতে পারলেন, তো গণতান্ত্রিক সময় কেন বিভক্তি হচ্ছে? আমি যে কথাটা বলছি, যে কথা এখানে প্রাপ্তির ব্যাপারটা আছে, এখানে হলো বিভিন্ন জন এখন এই যে দুইটা ভাগ হয়েছে, দুইটা ভাগে এক ভাগ হচ্ছে আওয়ামী লীগ দ্বারা প্রভাবিত, আরেক ভাগ হচ্ছে বিএনপি জামাত দ্বারা প্রভাবিত, এবং এরা সবাই কিন্তু কোনো না কোনোভাবে রাজনৈতিক দল দ্বারা উপকৃত, বেনিফিশিয়ারি, রাজনৈতিক দলের বেনিফিশিয়ারি। এই যে রাজনৈতিক দলের বেনিফিশিয়ারি হওয়ার ফলে তারা দে হ্যাভ ফরগটন দ্য কজ অফ দেয়ার কলিগস, এই ঘটনাটা ঘটেছে। এখন মানে সাংবাদিকদের এই কারণে যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতাটাও কি প্রশ্নবিদ্ধ হয় কিনা, একটা রিপোর্টার যদি সাপোর্টার হয়ে যান পার্টি, সে কি বিশ্বাসযোগ্য রিপোর্ট লিখতে পারেন? অবশ্যই হয়েছে। এখন যে বর্তমানে যে আমরা যে সংবাদপত্রের স্বাধীনতা যেটা এনজয় করছি, এটা একতরফা। এটার মধ্যে কিন্তু আপনি দেখেন এখানে মিডিয়া যদি ওনারশিপের কথা বলেন, তাহলে মিডিয়া ওই একই ঘরানার লোকজন সব ওন করে। আর যদি সাংবাদিকতার কথা বলেন, সাংবাদিকতায় অধিকাংশই হচ্ছে একই ঘরানার সাংবাদিক সবাই করছে। সুতরাং এখানে যে মিডিয়া যেভাবে পারফর্ম করার কথা, মানে ইন্ডিপেন্ডেন্টলি, সেইভাবে পারফর্ম করছে না, এবং অবজেক্টিভলি যেটা পারফর্ম করার কথা সেটা করছে না। এখানে আমি আরও হয়েছে যে আপনি এটা হয়তো আমাকে অনেকেই মানে এখানে ইকবাল সাহেব আমাকে সমালোচনা করতে পারেন, আমি রিয়াজ ভাইয়ের কথা জানি না, যেমন গভর্নমেন্ট থেকে একটা বেনেভলেন্ট ফান্ড একটা করা হয়েছে সাংবাদিকদের জন্য। এখানে কিন্তু বৎসরে লক্ষ টাকা বেশ কিছু সাংবাদিককে দেওয়া হয়। এই যে আপনি বেনিফিট যদি আপনি সরাসরি সরকারের কাছ থেকে নেন, তাহলে আপনার অবস্থানটা কি হবে? এটা নিয়ে আমরা কথা বলবো, দেখি ইকবাল সুবহান চৌধুরী কিভাবে দেখেন। তার আগে মিস্টার রিয়াজউদ্দিন আমি আসবো আপনার কাছে। আমি আরেকটু বলে শেষ করছি, আরো সবাই বলবেন, অনেক সময় আছে, আমরা শুনি সবার কথাই। জি, কি বলতে হবে বলেন? আপনি আর্টিকেল 57 নিয়েও কথা বলতে পারেন, চাইলে সাংবাদিক সমাজের বিভক্তি নিয়েও কথা বলতে পারেন। না, এর সঙ্গে সম্পর্কিত উনি বলতে চাচ্ছেন। আর্টিকেল 57টা
এটা নতুন কিছু না, এটা এখন একটা ডিজিটাল যুগে এসে এটা একটা সাইবার ক্রাইম করার জন্য এটা করা হয়েছে। সাংবাদিকদেরকে নিপীড়নমূলক আইনের আওতায় সবসময় রাখা হয়, সেই আইয়ুব খানের সময় থেকে শুরু করে মার্শাল ল প্রভিশনে প্রথমেই এসে 14 বছর কারাদণ্ড, যাবজ্জীবন, এই সমস্ত প্রভিশন। এবং স্বাধীনতার পরে আমরা যখন সাংবাদিকদের আন্দোলন শুরু করলাম, প্রথমেই আমাদের আন্দোলন ছিল প্রিন্টিং প্রেসেস অ্যান্ড পাবলিকেশনস অর্ডিন্যান্স বাতিল করা। এটা আইয়ুব খানের সময় ছিল, যেখানে প্রেসের ভিতর ঢুকে প্রেসের ম্যাটার ভেঙে দিতে পারত, সেখানে অন দি স্পট সাংবাদিকদের গ্রেপ্তার করে নিয়ে যেত, প্রি সেন্সরশিপ ছিল, এইগুলির বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল। তো আমাদের তখন বঙ্গবন্ধুর কাছে আমরা গেলাম, বঙ্গবন্ধু বলল যে ঠিক আছে আমরা এটা বাতিল করে দেব। তো উনি এটা 73-তে বাতিল করে দিলেন। আমরা খুব খুশি হলাম, বাতিল, একদম মুক্ত সাংবাদিকতা। ঠিক 6-7 মাস পরেই এটাকে রিপ্লেস করলো একদম হুবহু ওই আইয়ুব খানের ওই অর্ডিন্যান্সটা স্পেশাল পাওয়ার্স অ্যাক্টে। এবং সেই স্পেশাল পাওয়ার্স অ্যাক্টে আরও ড্রাকোনিয়ান প্রভিশন ঢুকিয়ে দেওয়া হলো। তো এটা কিন্তু নতুন কিছু না। এই যে 57 কিন্তু সেই স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের একটা ধারাবাহিকতা, সেই প্রিন্টিং প্রেসেস এন্ড পাবলিকেশনস অর্ডিন্যান্সের একটা ধারাবাহিকতা, যে সাংবাদিকদেরকে মুখ বন্ধ রাখতে হবে। কেন সরকার ভয় পায়? কেন ভয় পায়? সাংবাদিকরা সত্য প্রকাশ করে দিবে, এই জন্য ভয় পায় সাংবাদিকরা। কারণ সরকার যারা থাকে তারা কাচের ঘরে বসে থাকে, তারা কিন্তু একটু মানে কেউ ডিল দিতে গেলে তারা ভয় পায় যে এটা ভেঙে যাবে। তো সাংবাদিকরা তো এই ডিলটা দেওয়ার জন্যই তো ঘোরাফেরা। কিন্তু আমানুল্লাহ কবির বলছেন বরং সাংবাদিকরা বিভক্ত, ডিলটা ছুঁতে চায় না। বিভক্ত ভিন্ন জিনিস, ফলে পার্টি লাইনে এসে কথা বলে, সেটা না। সাংবাদিকতার আমি বলতেছি ধারটা নষ্ট হয়ে গেছে তার বক্তব্য অনুযায়ী। সেটা হলো এটা হলো আমাদের প্রেক্ষিত। আমি বলতেছি মানে আমাদের মানে সাংবাদিকদের কমিটমেন্টটা কি, সাংবাদিকদের ভয় পায় কেন, সরকার কেন ভয় পায়? এই সরকার তো শুধু না, এই আইনটি হয়েছিল আমি বলি 1898 provision was incorporated into the Criminal Procedure Code CRPC, empowering courts to issue direct arrest warrant against persons including journalists, writers and publishers of any books or newspapers. মানে সেই ব্রিটিশ কলোনিয়াল হ্যাংওভার থেকে আমরা এখনো বেরোতে পারি না, আমরা বেরোতে পারি। ঔপনিবেশিক ঘড়ি চলছে আমাদের। 1923 তে কি আইন হলো? অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট 1923 তে। সেই অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট কিন্তু আমাদের এখন রাইট টু ইনফরমেশন অ্যাক্ট হইলে পরে ওটা আর থাকার কথা না, কিন্তু ওটাকেও প্রোটেকশন দিয়ে ওখানে রাখা হয়েছে। এবং এটা কেন করা হয়েছিল? হাইডিং দি ট্রুথ, সত্যটা যাতে বেরিয়ে না আসে। সাংবাদিকরা সারাক্ষণ বলছে কি, when you are in doubt use the handout, if you don't use the handout find out is the investigation। এবং সেই ইনভেস্টিগেশন করতে দেওয়া হয় না, সাংবাদিকদেরকে সে ডিপে যাইতে দেওয়া হয় না। এখন এই কারণে দেখেন এই যে 57 আর্টিকেল সেকশনটা কি, if any person deliberately publishes or transmits or causes to be published or transmitted in the website। আমি কি বাংলায় বলবো তাহলে দর্শকদের বুঝতে সুবিধা হবে? এই ধারাটা, ওই ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইট বা অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে এমন কিছু প্রকাশ বা সম্প্রচার করেন যা মিথ্যা ও অশ্লীল বা সংশ্লিষ্ট অবস্থা বিবেচনায় কেউ পড়লে, দেখলে বা শুনলে নীতিভ্রষ্ট বা অসৎ হতে উদ্বুদ্ধ হতে পারেন, অথবা যার দ্বারা মানহানি ঘটে, আইন শৃঙ্খলার অবনতি ঘটে বা ঘটার সম্ভাবনা সৃষ্টি হয়, রাষ্ট্র ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বা করতে পারে, বা এ ধরনের তথ্যাদির মাধ্যমে কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে উস্কানি প্রদান করা হয়, তাহলে তা এই আইনের দ্বারা কার্যকর একটি অপরাধ বলে গণ্য হবে। এখন জিনিসটা হলো যে এটা কে ডিটারমিন করবে? এই যে যা যা হইলে পরে এটা হয়, এটা কি? এটা হলো আর্টিকেল 39 অফ আওয়ার কনস্টিটিউশন, যেটাতে আছে রাইট, মানে যেটাতে ফ্রিডম অফ স্বাধীনতা, ফ্রিডম অফ থটস এন্ড ফ্রিডম অফ এক্সপ্রেশন, ওইটার একটা প্রভাইসো আছে। এই প্রভাইসোর মধ্যে কিন্তু এই জিনিসগুলো আছে, প্রোভাইডেড
এই 7টা কন্ডিশন দেওয়া আছে, ওর মধ্যে অবসেনিটি, ওর মধ্যে ডিফেমেশন, ওর মধ্যে মানে বিদেশি রাষ্ট্রের সাথে সম্পর্ক এফেক্টেড হয়, এরকম ঘটনা ঘটলে এটা হয়। তো এই আইনটা এটা নতুন কিছু না, এটা যে আমি বলছি যে ব্রিটিশ আমলের থেকে শুরু করে। আমি আপনার কাছে আসবো। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। জি ডক্টর আসিফ নজরুল, আমরা 57 ধারা নিয়ে কথা বলছিলাম। আইনমন্ত্রী বলছেন 57 ধারা বাতিল হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন ডিজিটাল নিরাপত্তা আইনে 19 ধারার মধ্যে 57 ধারার স্পিরিটই আমরা আসলে পাচ্ছি, সেই গন্ধটা রয়ে যাচ্ছে। আপনি এটাকে কিভাবে দেখছেন? আমি মনে করি 57 ধারা বাংলাদেশের আইনের ইতিহাসে অন্যতম কালো একটি বিধান, এবং এটা ভিন্ন মতাবলম্বী মানুষকে তাদের মুক্ত চিন্তার যে ক্ষমতা আছে, মুক্ত চিন্তা প্রকাশের যে স্কোপ আছে, সেটাকে ক্ষুণ্ণ করার কাজে ইচ্ছা মতো ব্যবহার করা যায়। সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। আপনাদের এখানে একজন ডিসকাশন আমি দেখতে পাইনি, বলছিলেন যে আমাদের কনস্টিটিউশন অনেকগুলো গ্রাউন্ডের কথা বলা আছে। কনস্টিটিউশনে যে গ্রাউন্ডের গুলোর কথা বলা আছে সেখানে বলা আছে রিজনেবল হইতে হবে। রেস্ট্রিকশন যেটা আরোপ করবেন, গ্রাউন্ডগুলোর কথা বলা আছে বিদেশি রাষ্ট্রের সাথে সম্পর্ক, আইন শৃঙ্খলা, কিন্তু এটাকে রিজনেবল হইতে হবে। রিজনেবলনেসটা আমরা কিভাবে বুঝি? যখন আইনের মধ্যে প্রচন্ড রকম ক্ল্যারিটি থাকে বা স্পষ্টতা থাকে। এখন 57 ধারাতে যেই সমস্ত কথাবার্তা ঢুকানো হয়েছে, যে কোনো একটা কথা শুনে বা দেখে কারো দিকে নীতিভ্রষ্ট হওয়ার আশঙ্কা থাকে। নীতির ব্যাখ্যা কি? আপনার কাছে মনে হতে পারে সমাজতন্ত্র ভালো নীতি, আমার কাছে মনে হতে পারে না রাজতন্ত্র ভালো নীতি। আপনার কাছে মনে হতে পারে যে সোশ্যাল এবং ইকোনমিক রাইটসের গুরুত্ব বেশি, আমার কাছে মনে হতে পারে অন্য রাইটসের গুরুত্ব বেশি। আপনার কাছে মনে হতে পারে ধর্মনিরপেক্ষতা ভালো, আমার কাছে মনে হতে পারে ধর্মনিরপেক্ষতা ভালো না। কোনটা নীতি? নীতির কোনো ডেফিনেশন আছে? এবং এখানে এত অস্পষ্ট শব্দ ব্যবহার করা হয়েছে, যে কোনো মানুষকে এই আইন ব্যবহার করে যারা বিশেষ করে ক্ষমতায় থাকে তারা তাদেরকে বিপদে ফেলতে পারবে, হয়রানির শিকার করতে পারবে। আপনি দেখেন আমাদের আইনমন্ত্রী, কালকে আমি পেপারে পড়লাম যে উনি বলেছেন যে নতুন ডিজিটাল নিরাপত্তা আইনে এমন ভাবে 57 ধারা ঢুকানো হবে যে এটা আপনার কেউ হয়রানি বা কেউ নির্যাতনের শিকার হবে না, শাস্তি শিকার হবে না। এবং এখন যে মামলা দায়ের করা হবে, উনি এটাও নিশ্চিত করেছেন যে এমন ভাবে তদন্ত করা হবে যাতে কেউ হয়রানির শিকার না হয়, যাতে কেউ শাস্তি না পায়। আমি বিনীত প্রশ্ন রাখতে পাই, আজকে সাংবাদিক প্রবীর সিকদার, উনি অলরেডি কি শাস্তি পান নাই? অলরেডি যাদের নামে 57 ধারায় মামলা করা হয়েছে, যারা অনেকদিন পর জামিন পেয়েছেন বা অনেকদিন কোর্টের চত্বরে যাদেরকে যেতে হয়েছে, এবং একটা 14 বছরের কারাদণ্ডের আশঙ্কা নিয়ে যাদেরকে এখন দিন যাপন করতে হচ্ছে, তারা কি অলরেডি হয়রানি এবং শাস্তিটা পেয়ে যান নাই? তাহলে এখানে কি নিশ্চয়তা আছে? আপনি বাংলাদেশের যত আইন আছে কোথাও এর চেয়ে বর্বর আইন না, যেখানে আপনার অজামিনযোগ্য এবং একটা লোক অপরাধ করলো কি করলো না সেটা নির্ধারিত হওয়ার আগেই সে কিছুদিন জেলে থাকবে। এটা কি ধরনের আইন? এবং আপনি দেখবেন এই আইনের অধীনে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়েছে কি ক্ষমতাসীন সরকারের পক্ষের লোকরা এই আইনের সুযোগ সুবিধা নিয়েছে। আপনি আজ পর্যন্ত কোনো ঘটনা বের করতে পারবেন না আমাদের ক্ষমতাসীন দলে যারা আছেন, তারা বিরোধী দলের রাজনীতি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, ডক্টর কামাল হোসেন, ডক্টর ইউনুস সহ বরেণ্য ব্যক্তিবর্গ, নোবেল লরিয়ট থেকে শুরু করে এই বাংলাদেশের সংবিধান প্রণেতার সাথে জড়িত ছিলেন যারা, তাদের সম্পর্কে অজস্র মানহানিকর বক্তব্য পোষণ করেন। একটা ক্ষেত্রে কি আপনি দেখেছেন সরকারের কোনো মন্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে? সরকারের কোনো কর্তা ব্যক্তি, এমনকি ছাত্রলীগের কোনো নেতার বিরুদ্ধে মামলা হয়েছে? হয় নাই। তো এই মামলা, এই একটা যদি আমরা এমন কোন আইন দেখি যে আইন শুধুমাত্র ভিন্ন মতাবলম্বী বিরোধী দলের লোক তাদের এগেইনস্টে ইচ্ছামতো প্রয়োগ করে অন্তত কয়েক মাস জামিন ছাড়া জেলে রাখা যায়, এটা কিভাবে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের গ্রহণযোগ্য আইন হতে পারে? জি, আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। ইকবাল সুমন চৌধুরী, আপনি যদি বলেন, বলা হচ্ছে যে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করবার জন্য এই ধারাটির ব্যবহার হচ্ছে। জি, আসিফ নজরুল সাহেব বললেন যে এটি একটি আমাদের আইনের মধ্যে সবচাইতে কালো আইন, অন্যতম কালো আইন এবং বর্বরতা। এই কালো আইনটি বিএনপি জামাত সরকারের সময় পাশ করা হয়েছিল। শুধুমাত্র এই সময় এর এই নতুন ধারাতে শুধুমাত্র শাস্তিটি 7 বছরের জায়গায় 14 বছর করা হয়েছে। বাকি আইনটি পুরোটাই কিন্তু বিএনপি জামাতের সরকারের সময়, বিগত সরকারের সময় করা হয়েছিল। তাহলে বর্বর আইন, কালো আইন প্রণয়ন করার জন্যে তার ভাষায় যারা করেছিলেন তাদের সম্পর্কে কি বক্তব্য রাখা হবে? আমরা এখন যেটা বলতে চাচ্ছি সেটা হলো
যে সময়ই করা হোক না কেন এটাকে আমরা চাই না। যেহেতু আইনটি কালো, এটা যেহেতু এই আইনটি শুধু আমি কালো বলবো না, এটি আমাদের মুক্ত চিন্তা বা আমাদের স্বাধীনতার প্রশ্নে আপনাকে ধরিয়ে দিতে গতকাল প্রেস ক্লাবে কিন্তু ফটো সাংবাদিক আশিক মোহাম্মদ এবং আজমল হক হেলালের বিরুদ্ধে 57 ধারায় মামলার প্রতিবাদে কিন্তু জাতীয় প্রেস ক্লাবে হয়েছে আর কি। ফটোগ্রাফার আশিকের ব্যাপারে নয়, কিন্তু আশিক মোহাম্মদ হচ্ছে আরেকটা ব্যাপার, আর আজমল হক হচ্ছে 57 দুটো মিলে প্রেস ক্লাবে হয়েছে, সেভাবে ক্যাপশনটা এসেছে। তো এখন প্রশ্নটি হলো যে আমরা চাই, তবে যেটি রিয়াজ ভাইও বললেন বা আপনি যে ধারাগুলো বললেন, জি ধারা মানে যে অপরাধগুলোর কথা বললেন, অপরাধগুলো কিন্তু অপরাধী, এটা কিন্তু স্বীকার করতে হবে। যদি কেউ, আমি যদি আপনার বিরুদ্ধে যদি মিথ্যা কোনো তথ্য দিয়ে আপনার সুনাম নষ্ট করি তাহলে এটা অপরাধ। তবে প্রশ্নটি হলো আমি করেছি কিনা। জি, এই আইনের উদ্দেশ্যটি ভালো ছিল। এটা ছিল মূলত ফেসবুকে অনলাইনে অনেক বালিকা মেয়েদের পর্ণ ছবি ছেড়ে দেয়, তাদের মানহানি করে, তাদেরকে রক্ষার জন্য কিন্তু 57 এখানে আরেকটু অপব্যবহারটা হচ্ছে। না, এখানে আরেকটু বলতে চাই, উদ্দেশ্যটা খুব ভালো ছিল। না, এখানে আরেকটু বলতে চাই, আমরা যারা প্রিন্ট মিডিয়াতে আছি, আমরা তিনজনই তো প্রিন্ট মিডিয়াতে আছি, প্রিন্ট মিডিয়াতেও কিন্তু ডিক্লারেশনের সময় আমার জন্য কিন্তু এই রেস্ট্রিকশনগুলো কিন্তু আছে। অশ্লীলতা, ধর্মনির্যাতন সবই আছে। আমি এটা তো কনস্টিটিউশনের আর্টিকেল 39 আর্টিকেলের মধ্যে আছে। আসিফ ভাই বলেছেন যে রিজনেবল রেস্ট্রিকশন, না রিজনেবল রেস্ট্রিকশনটা ঠিক করবে, ওই জায়গায় মানে এগুলো ঢুকবে, ব্যবহারটা ওই জায়গায় হয়। এখন প্রশ্নটা একটা জিনিস হলো, এটা শুধু আমাদের কনস্টিটিউশনে নয়, বিশ্ব জুড়ে সাংবাদিকতার নীতি নৈতিকতা বলে যে আপনি কারো বিরুদ্ধে মিথ্যা তথ্য দিতে পারবেন না, আপনি কোনো ধর্ম সম্প্রদায়ের বিরুদ্ধে কোনো উস্কানিমূলক কথা বলতে পারবেন না, কারো অনুভূতির উপরে আঘাত আনতে পারবেন না, কারো প্রাইভেসির উপরে আপনি আঘাত আনতে পারবেন না। সাংবাদিকতা মানেই নয় যে একটা লাইসেন্স। সেই জন্যে কিন্তু বিশ্ব জুড়ে, আমি ধরে নেই আমাদের সংবিধানে নেই, আমাদের 57 ধারা নেই, আমাদের মানহানির মামলা নেই, কিন্তু তারপরেও আমার সাংবাদিকতার নীতি নৈতিকতা আমাকে অ্যালাউ করে কিনা। আপনি সাংবাদিকতার শিক্ষক, আপনি তো নিশ্চয়ই প্রতিদিন এই কথাটি বলেন। প্রশ্ন করি, এই 57 ধারা আগে আপনিও সাংবাদিকতা করছেন, আমিও করছি। ওই যে কতগুলো ধারার কথা বললেন, 501, 500 ধারা এই সমস্ত আছে, তাই না? তারপরে স্পেশাল পাওয়ার অ্যাক্ট আছে, এই সমস্ত আছে। আপনিও করছেন, আমিও করছি। কিন্তু আমরা কতটুকু অনৈতিক বা অদায়িত্বশীল বা দায়িত্বহীনতার পরিচয় দিয়েছি, এদিকে আপনার মনে হয়েছে? আমাদের চেয়ে আপনি যারা রাষ্ট্র পরিচালনা করে, রাজনৈতিক দল, তাদের লোকজন যে পরিমাণ দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেয়, দায়িত্বশীলহীনতার পরিচয় দেয়, এই দায়িত্বশীলহীনতার পরিচয় কি সাংবাদিকরা দিয়েছে? আমি আসছি, আপনি যাদের জন্য, এটা কিন্তু প্রিন্ট মিডিয়ার জন্য 57 ধারা নয়, এটা হলো এই ধারা সাংবাদিকদের জন্য, কিন্তু এটা কিন্তু শুধু সবার জন্য এখন ব্যবহার হচ্ছে। না, আমি আসছি, এই ধারাটি 57 কিন্তু প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়ার জন্য নয়, এটা হলো অনলাইন বা যারা তথ্য প্রযুক্তির মধ্যে, হ্যাঁ, ফেসবুক, টুইটার। আজকে অনলাইন কারা চালাচ্ছে? আপনি যেটা বলেছেন যে অনলাইনে অশ্লীলতা আছে, এমনকি অনলাইনে, কালকে আমি একটি টিভিতে বলছিলাম যে অনলাইনে বলে দেওয়া হলো সজীব ওয়াজেদ জয়, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তিনি প্লেন ক্র্যাশে মারা গিয়েছেন, কোনো সোর্স নাই, কিছু নাই, একটা ইচ্ছা হলো লিখে দিলাম। আর সেখানে কি সাংবাদিক কাজ করে এই অনলাইনগুলোতে? না। তাই আজকে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, সত্য প্রকাশের স্বাধীনতা থাকবে, কিন্তু মিথ্যা প্রকাশের স্বাধীনতা কিন্তু থাকতে পারে না। আমরা বলি ফ্রিডম ইজ নাথিং উইদাউট রেসপন্সিবিলিটি। যেমন আপনার দরজা খোলা থাকবে, কিন্তু সেখানে চোর ঢুকলে পরে চোরকে শাস্তি দেওয়ার মতো আইন থাকতে হবে। তাই আজকে আমার এখানে মত প্রকাশের স্বাধীনতার জন্য আমরা সবাই চাই, কিন্তু আমাকে তো দায়িত্বশীল হতে হবে। অবশ্যই আমাকে দায়িত্বশীল হতে হবে। শুধুমাত্র আমরা একটি জায়গাতে এসে যেটি বলতে চাই সেটি হলো যে এই আইনের কারণের জন্যে আজকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তারা কিন্তু আজকে সুযোগ পায় অপব্যবহারটিকে অপব্যবহার করার জন্য। পাশাপাশি আমি এই কথাও বলতে চাই যে আইনমন্ত্রী যখন বললেন যে এটা বাতিল করা হবে বা তিনি আশ্বাস দিলেন, তারপরে যে আদালতগুলোতে এই মামলাগুলো হচ্ছে সেখানে তো আদালতের বিচারকও তো একটি বিবেচনা আনতে পারেন, যেহেতু আইনমন্ত্রী বলেছেন যে যতক্ষণ পর্যন্ত আপনি যদি দেখেন আইনমন্ত্রী যে বলেছেন তার ব্যাখ্যা দিয়েছেন যে এই আইন
ধারা বাতিল হওয়ার আগ পর্যন্ত ওই ধারায় যত মামলা এগুলো চলবে সেটা কিন্তু বলেছেন উনি। না একটা কথা হলো রোহিত হওয়ার আগ পর্যন্ত এগুলো চলবে। না একটা কথা হলো আমি আপনার বিরুদ্ধে এই 57 ধারাতে মামলা করতে পারি, কিন্তু মামলাটা গ্রহণ করার এখতিয়ার কিন্তু আদালতের। আদালত ইচ্ছা করলে এটাকে মানে আদালত তার উইজডমটা ব্যবহার করবে এটা এটা তো ইকবাল আপনি যে জিজ্ঞেস ভাই আমরা যাব, আমাদের সঙ্গে যোগ দিয়েছেন একজন আইনজীবী ব্যারিস্টার তানজিবুল আলম। ব্যারিস্টার তানজিব, আপনি যদি বলেন 57 ধারা নিয়ে আমরা কথা বলছিলাম। হ্যালো জি, বিশেষ করে আইনমন্ত্রী অনেকদিন থেকে বলছেন 57 ধারা বাতিল হবে, কিন্তু নতুন যে ডিজিটাল নিরাপত্তা আইন সেখানে আবার 19 ধারার মধ্যে 57 গন্ধ পাওয়া যাচ্ছে। আপনি যদি ব্যাখ্যা করেন। আচ্ছা, ইনফ্যাক্ট 57 ধারা বাতিল হওয়ার যে ঘোষণাটা এসছে সেটার মূল কারণটা হচ্ছে দুইটা। একটা হচ্ছে 57 ধারার একমাত্র সেকশন যেখানে ইন্টারনেটের মাধ্যমে যদি কোনো কিছু প্রকাশ হয় তাহলে এবং সেটা যদি কোনো আপত্তিজনক হয় কিংবা অপরাধ বলে সংগঠিত হয়, যে ইনগ্রেডিয়েন্ট গুলোর কথা বলা আছে সেটা খুব ঢালাও ভাবে বলা আছে, খুব জার্নালিস্টিক ওয়ার্ডে বলা আছে। আর 19 যে প্রস্তাবিত 19 ধারা যেটা, সেখানে এই জিনিসটাকে ভেঙে ভেঙে বিভিন্ন কর্মকাণ্ড ভিত্তিক আলাদা আলাদা অফেন্সের বর্ণনা দিয়ে আলাদা আলাদা শাস্তির কথা বলা হয়েছে। তো জিনিসটা যেটা 57 ধারার মূল যে চেতনা বিরোধী কথা বলা হচ্ছে কিংবা আনকনস্টিটিউশনাল যে আস্পেক্টটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এটার যে বর্ণনাটা এমন ভাবে বলা আছে যে কোনো কর্মকাণ্ডকে এটা কোনো না কোনো একটার মাধ্যমে ফেলানো যায়। তো ওই আমার কাছে যেটা মনে হয় 19 ধারার মধ্যে যে গন্ধ পাওয়া যাচ্ছে সেটা বলতে যে এটা নিয়ে আমারও আপত্তি আছে। সেটা হচ্ছে যে যদি 57 ধারার বিধানটা আপনি 19 ধারায় ইন্ট্রোডিউস করে দেন একই আপনার ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, তাহলে এটার যে সমস্যাটা সেটা ওখানেও কন্টিনিউ করবে। তো আমাদেরকে যেটা বলা হয়েছে কিংবা আমরা যে প্রস্তাবটা দিয়েছি সেটা হচ্ছে যে এই ধরনের ঢালাও ভাবে না বলে কর্মকাণ্ড ভিত্তিক আলাদা আলাদা ভাবে ডেফিনেশন দিয়ে আলাদা আলাদা ভাবে, যাতে করে এই আইনটা এবিউজ কেউ করতে না পারে সেরকম একটা আইন প্রণয়ন করা। তো এখন তো সরকারের পক্ষ থেকে এই প্রমিসটাই করা হয়েছে যে হ্যাঁ তারা এটার যে দুর্বলতাগুলো আছে সেটা নতুন আইনে কাটিয়ে ওঠার চেষ্টা করবে। এখন সময় বলে দেবে যে সেটা আদৌ কাটিয়ে ওঠা সম্ভব হবে নাকি। আর আপনি যদি আমাকে প্রশ্ন করেন তাহলে কোন কোন পদক্ষেপ নিলে এই অবস্থা থেকে উত্তরণ করা যায়, একটু বলুন কোন কোন পদক্ষেপ নিলে এটা হবে। জি, সেটা হচ্ছে যে আমি প্রস্তাব অনেকভাবে দিয়েছি এবং মিনিস্ট্রির কাছেও আমি বিভিন্ন সময় বলেছি। সেটা হচ্ছে যে এখনকার বর্তমান আইনের যে আপত্তির জায়গাটা সেটা হচ্ছে যে লঘুভাবে গুরুদণ্ডের একটা বিধান হয়ে গেছে। যে ফেসবুকে আপনি একটা ধরেন অশালীন মন্তব্য করলেন কিংবা আপনি একটা লাইক দিলেন যেটা অন্য কারো পছন্দ হলো না, তাহলে এটা শাস্তি হচ্ছে 7 বছর। একটা লাইক দেওয়ার জন্য 7 বছর মানে কোন যুক্তিতে আপনি জাস্টিফাই করতে পারেন না। তাহলে এখন যদি এরকম, তাহলে আপনার এই কর্মকাণ্ড তাহলে শাস্তি আসলে কি হওয়া উচিত যদি সেটাকে আপনি অফেন্স হিসেবে বর্ণনা করতে চান? সেটা হচ্ছে যে আপনাকে তখন দেখতে হবে বর্তমানে প্রচলিত আইনে এই ধরনের কর্মকাণ্ডকে অপরাধ হিসেবে গণ্য করা হলে এটা শাস্তি কি হতে পারতো। যেমন ধরেন আপনি যদি ফেসবুকে কারো ছবি বিকৃত করে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেন তাহলে সেটা মানহানি হবে। তাহলে বর্তমানে প্রচলিত আইনে মানহানির শাস্তি কি? তাহলে বর্তমানে প্রচলিত মানহানির শাস্তি যেটা আছে তার চেয়ে বেশি শাস্তি এখানে ইলেকট্রনিক মাধ্যমে করলে দেওয়ার সম্ভাবনা নাই কিংবা স্কোপটা নাই। তাহলে আপনাকে ওই শাস্তির মাত্রাটা এমন ভাবে নির্ধারিত করতে হবে যাতে প্রচলিত আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। কারণ কর্মকাণ্ড ইফেক্টটা তো একই, শুধুমাত্র কর্মকাণ্ডের মাধ্যমটা চেঞ্জ হচ্ছে। জি, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে কথা বলছিলেন ব্যারিস্টার তানজিবুল আলম, আপনাকে অনেক ধন্যবাদ এই গণতন্ত্রে যোগ দেওয়ার জন্য। আরেকজন আইনজীবী আছেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আমরা তার কাছে শুনবো 57 ধারা নিয়ে তিনি কি বলেন। জি ব্যারিস্টার বড়ুয়া। হ্যালো ব্যারিস্টার বড়ুয়া, আপনি যদি বলেন 57 ধারা নিয়ে আমরা ব্যারিস্টার তানজিবের বক্তব্য শুনছিলাম, আপনার বক্তব্য শুনতে যাচ্ছি। হ্যালো। 57 ধারা নিয়ে তো আসলে প্রথম দিন থেকেই আসলে এই বিষয়গুলোর বিরুদ্ধে বলছি যে ধারাটির অপব্যবহার হওয়ার আসলে প্রচন্ড রকমের সুযোগ রয়ে গেছে। যদি আপনি ধারাটির যে কনস্ট্রাকশনটা করা হয়েছে সেখানে মোট 7টি ইনগ্রেডিয়েন্টস একসাথে সংযুক্ত করা হয়েছে যেগুলো খুবই আনস্পেসিফিক এবং এগুলো যিনি বিষয়টিকে কোনো মামলা বা কোনো অভিযোগ যদি আসে সেটা যিনি আমলে নেবেন, আমলে বলতে আমি আসলে আমলে নেওয়ার এখতিয়ার তো আদালতের, কিন্তু মামলা রেজিস্টার করার সময়ও তো কাউকে মানে এই বিষয়টা কতটুকু কি সত্য সেটার তো একটা সুযোগ থাকে বিবেচনা করার, সেটা কিন্তু পুলিশের হাতে দিয়ে দেওয়া হয়েছে 2013 সনে।
যেটা 2006 সনের আইনে যেটা ছিল যে আদালতে মামলা করতে হতো এবং আদালতের একটা দেখার সুযোগ ছিল যে আদৌ এই ধারাতে অভিযোগটা আদৌ চলবে কি চলবে না, তিনি এই মামলার কগনিজেন্স নেবেন কি নেবেন না। কিন্তু এখন আর আদালতে গিয়ে মামলা করার প্রয়োজন পড়ে না, আপনি চাইলে কিন্তু পুলিশের কাছে গিয়ে মামলা করতে পারেন। তো সেখানে দেখা যাচ্ছে যে সমস্ত উপাদানগুলো এই ধারাতে আছে, 7টি খুবই ভেগ কতগুলো টার্মের যে ধারা, যেমন ধরেন অসত্য কথা বলা, মিথ্যা বক্তব্য ছড়ানো, কারো মানহানি করা, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া, কোনো প্রতিষ্ঠানের অনুভূতিতে আঘাত দেওয়া বা মানহানি করার কথা বলছে, তারপর রাষ্ট্রের ভাবমূর্তি বিনষ্ট করা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু সেখানে সন্নিবেশিত করা হয়েছে। এখন যদি আপনি চিন্তা করেন যে বলেছে কেহ করিলে দেখিলে শুনিলে যদি অসৎ হতে উদ্বুদ্ধ হন, এখন এই অসৎ হওয়া বলতে আপনি আসলে কাকে বোঝাবেন বা কোন পাঠক শ্রেণীকে আপনি এখানে একটা সুস্পষ্ট সংজ্ঞায়ন দরকার, প্রত্যয়গুলোর একটি সুস্পষ্ট সংজ্ঞায়ন দরকার। জি, কারণটা হচ্ছে এই জায়গায় যেন কেন অস্পষ্টতার কথা বলছি, আপনি যখন কারো বিরুদ্ধে ফৌজদারি কোনো অভিযোগ আনবেন সেই অভিযোগটা অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে। আপনি কোন একটা ভেগ টার্মের উপরে ভিত্তি করে যেখানে পুলিশ বা অন্য যে কেউ চাইলেই নিজেদের মতো করে মন গড়া ব্যাখ্যা তৈরি করতে পারবেন, সেই সুযোগটি থাকা ঠিক না। ধন্যবাদ। আমাদের সাথে কথা বলছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আপনাকে অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য এবং কথা বলার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নিউজ 24 এর বিশেষ আলোচনা জনতন্ত্র গণতন্ত্র। আজকে আমরা কথা বলছিলাম 57 ধারা থাকছে, 57 ধারা থাকছে না। আমাদের সঙ্গে থাকুন, কাটায় কাটায় 6 মিনিটের বিরতি, তারপরেই আমরা ফিরে আসছি। সুপ্রিয় দর্শক, নিউজ 24 এর বিশেষ আলোচনা জনতন্ত্র গণতন্ত্র। আপনারা দেখছেন বসুন্ধরা সিমেন্টের সৌজন্যে। আমরা কথা বলছিলাম 57 ধারা থাকছে, 57 ধারা থাকছে না। বিরতির আগে খানিকটা কথা আমরা বলেছি এবং অনেক এক্সপার্ট অপিনিয়ন আমরা নিয়েছি। এই পর্যায়ে যদি রিয়াজউদ্দিন আহমেদ বলেন যে করণীয় তাহলে কি, বুলেট আকারে যদি করণীয় দেখেন, এই ধরনের কালো আইন যখন হয়, হ্যাঁ, কালো আইন কেন বলা হয়? কালো আইনটা হলো যে এটার বিচার ব্যবস্থাটা হলো প্রশ্নবিদ্ধ। আপনি যে কমপ্লেইনেন্ট বিকামস দি জাজ, যে মানে অভিযোগ করলো সেই বিচার করে। পুলিশের কাছে যাবেন, পুলিশ মামলা নিয়ে একটা চার্জশিট দিয়ে দিল, এই জায়গার মধ্যে যেটা এটার থেকে এই আইন থাকবে, আইনের ঊর্ধ্বে কেউ না। কেউ যদি অপরাধ করে এইটা আগে এস্টাবলিশড হইতে হবে, প্রাইমা ফেসি একটা কারণ এটার মধ্যে আসতে হবে। এই জন্য আমরা আগেও বলেছিলাম, যখন স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট ছিল, যে এটাকে মানে চার্জ ফ্রেমিংয়ের আগে এটা একটা ইনকোয়ারি হওয়া দরকার, যে প্রেস কাউন্সিল এটার মধ্যে ইনভলভ থেকে যদি করে, যদি সত্যিকার একটা লোক যদি অপরাধ করে থাকে তার বিচার হবে। কিন্তু প্রথম ধরে নিয়েই জেলখানা এবং বেল হবে না, তারপরে কোটি কোটি টাকা সত্যি অপরাধ হয়েছে কিনা এইটা আগে আপনি ইয়ে হয় না, জুডিশিয়াল ইনকোয়ারি হয় না, যে মানে চার্জ ফ্রেমিং এর আগে জুডিশিয়াল ইনকোয়ারিটা হোক, এটার সাথে প্রেস কাউন্সিলকে ইনভলভ করা হোক, করলে তাহলে মানে এটা আমার মনে হয় যে এই আইনটা অপব্যবহার হইতে পারবে না। জি, আমার লক্ষ্যবীর, আপনার পরামর্শ এখানে করণীয় কি? দেখেন, করণীয় হচ্ছে কি, আমরাই সাংবাদিকরাই, রিয়াজ ভাইও, ইকবাল সুমন চৌধুরী, সবাই আমরাই করেছি। আমরা প্রেস কাউন্সিল দাবি করেছিলাম, প্রেস কাউন্সিল করা হয়েছিল এবং এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই করেছেন। এবং সেখানে আমাদের এটা ছিল কি, প্রেস কাউন্সিল উইল ওভারসি দ্য প্রেস, এবং সেখানে প্রেস কাউন্সিল উইল অ্যাক্ট অ্যাজ গার্ডিয়ান অফ দ্য নিউজ পেপার্স, মানে সব মিডিয়া আর কি বলা, এখন মিডিয়া বলতে হবে। যে সেখানে কিন্তু আমরা দেখেন, আপনার প্রেস কাউন্সিল কিন্তু ইনঅ্যাক্টিভ করে রাখা হয়েছে। আমি মনে করি প্রেস কাউন্সিলকে অ্যাক্টিভ এবং ইফেক্টিভ এবং এক্সপান্ড করা উচিত। এক্সপান্ড করে প্রেস সংক্রান্ত, মিডিয়া সংক্রান্ত যে সমস্ত ব্যাপার আছে, এইগুলোর দায়িত্ব তাকে ওভারসি করার জন্য এবং তাকে গার্ডিয়ান হিসেবে দায়িত্ব দেওয়াটা উচিত। এটা একটা প্রেস কাউন্সিলে আমরা চাই যে প্রেস কাউন্সিল এখানে আসুক। আমাদের কোর্ট অফ ইথিক্স নাই, একটা কোর্ট অফ ইথিক্স করা হোক,
এটা আমি মনে করি এটা কোর্ট অফ না কবির প্রেস আছে কাউন্সিল কিন্তু এটা করেছে। ওইটা কিন্তু পরে ওই যে আমরাই করছিলাম, ওইটা পরে কিন্তু হয় নাই, অ্যাডপ্টেড হয় নাই। না হয়েছে অ্যাডপ্টেড 26 পয়েন্ট পয়েন্ট কিন্তু হ্যাঁ, আছে, ওইটা প্রেস কাউন্সিল আছে। আছে। এটা একটা শাস্তি হচ্ছে শুধু ভৎসনা করতে পারে, বেশি কিছু করতে পারে না। সেটা হলো এটা হলো ইনহেরেন্ট পাওয়ার অফ দি কোর্ট অফ এথিক্স। প্রেস কাউন্সিল ইজ এ কোর্ট অফ এথিক্স, কোয়াসি জুডিশিয়াল বডি, এটা কিন্তু আদালত না। এটাকে মানে মিসআন্ডারস্ট্যান্ড করা হয়, এটা আদালত না। এটা কাজে আদালত না, যেহেতু এটা কোনো পেনাল পানিশমেন্ট দিতে পারে। এখন এটা নিয়ে আলোচনা হতে পারে, যদি আলোচনা হতে পারে, আলোচনা করে সেখানে কতটুকু তাকে আরো এম্পাওয়ার করা যায় কিনা সেটা দেখা যেতে পারে। 3 হলো যে আমি মনে করি যে আমি আগেই বলেছি যে সংবাদপত্রের স্বাধীনতাটা কিন্তু সাংবাদিক সংগ্রাম করে নিয়ে আসছে। এই সাংবাদিকদেরই এখন দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা করা, মিডিয়ার স্বাধীনতা রক্ষা করার দায়িত্বটা সাংবাদিকদেরই। এবং সাংবাদিকরা বিভক্ত অবস্থায় পারবে না। যদি অবিভক্ত অবস্থায়, যদি ইউনাইটেড হয়ে যদি সাংবাদিকরা এই সমস্ত কালাকানুনের সেই সম্ভাবনা কি আপনি দেখছেন? সেই সম্ভাবনাটা শুরু থেকে কিন্তু আপনি এটাই বলছেন। এখানে সম্ভাবনা দেখার মানে আমি সামনে কেন বলছি, এখানে যে ইকবাল হোসেন চৌধুরী সাহেব আছেন এবং রিয়াজ ভাইও আছেন, তারা কিন্তু 2টা গ্রুপের নেতা। ওনারা চাইলেই পারেন বলে আপনার মনে হচ্ছে? ওনারা যদি চান তাহলে কিন্তু চেষ্টা করে দেখতে পারেন। ওনারা চান কিনা এটা যদি বলতে হয় তাহলে এই স্বল্প সময়ে সম্ভব হবে না, সেটার জন্য আরেকদিন আমাদের 3 জনকে ডাকবেন। তবে আমি এই ব্যাপারে একমত এবং সবসময় বলে এসেছি যে সাংবাদিকদের বা সাংবাদিক সমাজের স্বাধীনতা সাথে সাংবাদিক সমাজের ঐক্য প্রয়োজন। কারণ ঐক্য না থাকলে পরে আপনি স্বাধীনতাটাকে সংরক্ষণ করতে পারবেন না। কারণ আপনাকে তো বিভিন্ন যারা আপনি সাংবাদিকতার স্বাধীনতা মানে কি, যেখানে অন্যায় হবে, যেখানে অনাচার হবে তার বিরুদ্ধেই লিখবেন, এবং যখনই লিখবেন কেউ না কেউ এফেক্টেড হবে, সে আপনাকে শত্রু হিসাবে, প্রতিপক্ষ হিসেবে আপনাকে আঘাত আনার চেষ্টা করবে। এবং সেই আঘাতটাকে আপনি ফেস করতে হবে কিভাবে? একা তো দাঁড়িয়ে ফেস করতে পারবেন না, আপনাকে দাঁড়াতে হবে ঐক্যবদ্ধভাবে, যেটা আমাদের পূর্বসূরীরা করেছিলেন। আমাদের সেই মানিক মিয়া, আমরাও করছি না, আমরা সেই পতাকাটাকে আমরা বহন করেছিলাম, ঐক্যের পতাকাটাকে। এবং আমাদের ভিন্ন চিন্তা, ভিন্ন মত থেকেও ঐক্য হওয়া সম্ভব। না এটা কিন্তু অলরেডি ইকবাল আমাদের তো আছে। আমাদের যেমন ধরেন রিপোর্টার্স ইউনিটি, প্রেস ক্লাব, এগুলি কিন্তু আমরা সবাই একসাথে বসি। এই আমরাই আবার যখন বিএফইউজি ডিইউজিতে আমরা একাংশ। এখানে আরেকটা কথা আমি বলতে চাই যে না, এখানে আমি বলতে চাই, ধরুন 1992 সালে যখন আমরা ডিভাইডেড হলাম, তার আগে অর্থাৎ 1990-তে এই যে স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেই স্বৈরাচার বিরোধীর আন্দোলনে লাস্ট কফিন ইন দি ইন দি কফিন অফ দি স্বৈরাচার, সেটা কিন্তু আমরাই করেছিলাম। আমরা সাংবাদিকরা আন্দোলন করেছিলাম। 6 দিনের আন্দোলনে তাসের মতো ঘরের মতো স্বৈরাচার পতন হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা গণতন্ত্রকে মুক্ত করেছি, কিন্তু আমাদেরকে ডিভাইড করে দেওয়া হয়েছে, বা আমরা নিজেরা বিভক্ত হয়ে গেছি। এবং আজকে দেখুন সেই জের কিন্তু এখন চলছে। আমার প্রশ্ন হলো, এই বিভক্ত হওয়ার আগে আমরা কেউ আওয়ামী লীগ ছিলাম, কেউ বিএনপি ছিলাম, কেউ জামাত ছিলাম, কেউ সিপিবি ছিলাম, কেউ ন্যাপ ছিলাম, কেউ কোনো তখন তো আমরা এক ছিলাম, তখন তো আমরা সব এক ছিলাম। তো অর্থাৎ মতের আদর্শের ভিন্নতা থাকা সত্ত্বেও কিন্তু একটি পতাকা তলে থাকা সম্ভব। দুর্ভাগ্যের বিষয় শুধু যে আমরা সাংবাদিকরা বিভক্ত হয়েছি তা নয়। আজকে দেখুন লয়ারদের কথা বলেন, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় বলুন, আজকে ডাক্তাররা বলুন, সব জায়গায় সমাজের মধ্যে এটা বিভক্তি। এবং এই বিভক্তি আমি মনে করি আমাদের সমাজে অনেক যাকে বলে যারা দুর্বৃত্ত বা যারা শোষণ করতে চায়, শাসন করতে চায়, তাদেরকে সাহস দেয়। এই জায়গাতে শুধু আমি বলতে চাই, প্রেস কাউন্সিলকে শক্তিশালী করা হোক। প্রেস কাউন্সিল কিন্তু আমরা নিজেরা দাবি করে বলেছি এটা আমাদের জন্য কোর্ট হোক, আমাদের জন্য আদালত হবে। আমরা যদি কোনো মানে ইরেগুলারিটিস করি, মানে আমরা কোর্ট ভায়োলেট করলে আমাদের বিচার করেন, এটা হলো এখানে প্রশ্ন হলো এই প্রেস কাউন্সিলকে করা। আরেকটি কথা হলো যে যারা আজকে আমাদের রাজনীতিবিদ, মানে আমি রাজনীতিবিদ বলবো, শেষ করতে হবে, হ্যাঁ, সেই রাজনীতিবিদদের মামলা মোকদ্দমা দেয়,
হয়রানি করে, কিন্তু তারপরেও একটি কথা বলে, গণতন্ত্র চাই। বুটের তলে থেকেও কিন্তু তারা আওয়াজ দেয় যে গণতন্ত্র চাই। ঠিক তেমনিভাবে আমরাও যত আমাদের উপরে আঘাত আসুক না কেন, আমরা 57 ধারা বা আরো কিছু করব না কেন, আমরা সাংবাদিক সমাজ আমরা বলবো যে আমরা মুক্ত গণমাধ্যম চাই, এবং এই মুক্ত গণমাধ্যম শুধু আমার জন্য না, আমার জন্য কথা বলবার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। গণতন্ত্রে আরো বেশি বেশি করে প্রশ্ন করুন, মতামত দিন, তর্ক তুলুন, কারণ আমরা মনে করি তর্কহীন আর প্রশ্নহীন সমাজ মানে মৃত সমাজ। ভুলে গেলে ভুল হবে যে গণতন্ত্র কেবল একটি সরকার ব্যবস্থা নয়, গণতন্ত্র একটি মূল্যবোধ, একটি দৃষ্টিভঙ্গি, একটি জীবন ব্যবস্থা। গণতন্ত্র মানে মত, দ্বিমত, ভিন্ন মত। আমরা প্রত্যাশা করি গণতন্ত্র হোক ভিন্ন মতের, জনতন্ত্র হোক পরমত সহিষ্ণুতার, অন্যের মতামত গ্রহণের যে সাংস্কৃতিক যোগ্যতা সম্পন্ন সমাজ। প্রিয় দর্শক, আপনাদেরকে সাথে নিয়ে গণতন্ত্র তেমনি একটি সমাজ নির্মাণে প্রত্যাশী। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত দিন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং নিউজ 24-এর সঙ্গেই থাকুন।